আজ আমরা 13তম বিসিএস এর গণিত অংশ সমাধান করব। অবশ্যই দ্বিতীয় পার্ট করব আজকে। প্রথম পার্ট আগেই করে ফেলেছি। আপনারা যদি আসলে ধারাবাহিকভাবে ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউবের প্লেলিস্ট ফলো করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা দেখবেন যে আমি সেখানে অ্যালবাম তৈরি করেছি, সেই অ্যালবাম অনুসারে দেখতে পারেন। প্রথম যে ম্যাথটা ছিল দেখেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, এরকম তেলের মূল্য, চিনির মূল্য, চালের মূল্য 25%, 20% এরকম যদি থাকে যে বৃদ্ধি পায়, তাহলে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যবহার কমিয়ে দিবে, যে দাম বাড়ছে ঠিক আছে আমি খাইলাম না, তাহলে বলছে যে তেল বাবদ খরচ কত বৃদ্ধি পাবে না। তার মানে শতকরা কতটুকু ব্যবহার আপনি কমিয়ে দিবেন। দাম বেড়েছে তাহলে ব্যবহার কমায় দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মনে হবে না যে দাম বৃদ্ধি পাইছে। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা দেখার সাথে সাথে করে ফেলতে পারবো। একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে উপরে 100 দিবেন, নিচেও 100 দিবেন। এরপরে এই যে যতটুকু বৃদ্ধি পায় 25%, এখানেও 25 লিখলাম, এখানেও 25 লিখলাম। তো দেখেন আমরা এখানেও 100 দিছি, এখানেও 100, এবং যেটা বৃদ্ধি পায় বা যেটা হ্রাস পায় সেটা কিন্তু উপরে নিচে এইভাবে কিন্তু দিবেন। এরপরে অবশ্যই যেটা মনে রাখবেন, নিচে হবে যোগ, উপরে হবে গুণন। তো এইভাবে করে ফেলেই কিন্তু ম্যাথটা হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা উপরে কত পাবো, 100 থাকবে গুণন 25, আর নিচে থাকবে হচ্ছে 125। আমরা যদি 25 দিয়ে কাটাকাটি করি, এখানে হবে 4, এখানে 25 দিয়ে কাটাকাটি করলে হবে 5, পরে এটাকে কাটলে 5 5 25, 4 5 20। অর্থাৎ কখনো যদি এই 25% বৃদ্ধি পাওয়ার ফলে ব্যবহার কমানোর ম্যাথ আসে, তাহলে কিন্তু 25% থাকলে আসলে 20% অ্যান্সারে আসবে। আপনি মনেই রাখতে পারেন, এতবার এসেছে এই ম্যাথটা, সেই কারণে আসলে একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর তারপরেও যারা রিটেন প্রস্তুতি নেবেন তারা দেখেন যে বর্তমানে মূল্য কিন্তু 100-র জায়গায় কত হবে বলেন তো, 125। এখন 1 গ্যালন তেলের মূল্য আগে যেখানে ছিল 100, এখন কিন্তু সেটা 125। তাহলে আমরা কি করব, এই যে 125 দোকানদার যে দাম চাবে, আমি বলবো কি যে না, আপনি উপরের 25 টাকা যে যে বাড়াইছেন, ওইটুকুর যে তেলটা দেওয়ার কথা ওইটুকু আমাকে দিয়েন না, কিন্তু এই 25 টাকা আপনি আমি দিতে পারবো না, আমি 100 টাকাই দিব। তার মানে কি, যে 125 টাকায় আমি দোকানদারকে বলবো যে আপনি 25 টাকা কমান, আমি যদি আগের বাজেটে থাকতে চাই। অতএব 1 টাকায় কমাইতে বলবো 25 কত হবে বলেন তো, 125। অতএব আমাদের কিন্তু শতকরা কমাইতে হবে, তাহলে এখানে কত হবে, 100। 100 তো তাহলে কী হবে, 25 গুণন উপরে হবে 100 আর নিচে হবে 125। তাহলে এটা কাটাকাটি করলে দেখেন একদম সেম টাইপ, আগেরটার মতোই হবে, অর্থাৎ এই 20%ই কিন্তু অ্যান্সারে চলে আসবে। 7 নম্বর ম্যাথে বলছে কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি, 80% শিক্ষার্থী বাংলায় পাশ করছে, খুব ভালো কথা, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। এই পাশের কথা বলতেছিল, হঠাৎ করে আবার ফেলের ব্যাপার চলে আসলো। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো উভয় বিষয়ে পাশ অর্থাৎ একটা জগা খিচুড়ি মার্কা বড় ডাক। আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি যে 70% শিক্ষার্থীতে ইংরেজিতে কি করছে বলেন তো, পাশ করছে। তাহলে আমরা যদি ইংরেজিতে যদি ফেল দেখতে চাই, ইংরেজিতে ফেল দেখবো আমরা। 70% পাস মানে কি, তার মানে কি 30% ফেল, আমরা 30% ফেল বলতে পারি। একইভাবে বাংলায় 80% যদি পাস করে থাকে, বাংলায়, তাহলে বাংলায় ফেল করছে কিন্তু, তাহলে 20% ফেল করছে। যেহেতু 80% পাস, তাহলে 20% ফেল। তাহলে আমরা ইংলিশে ফেল বের করলাম, আবার বাংলায়ও ফেল আমরা বের করলাম। কিন্তু এই যে ইংলিশে যারা ফেল করছে, এদের কিছু কিছু সংখ্যক আবার কিন্তু বাংলায়ও ফেল করছে, অর্থাৎ কমন আছে। আবার এই যে যারা বাংলায় ফেল করছে, এদের ভিতরে কিছু আছে এমন পণ্ডিত আছে যারা একই সাথে ইংলিশেও ফেল করছে, অর্থাৎ এই যে উভয় বিষয়ে 10% ফেল করছে। অর্থাৎ আমরা যদি একটু ভেনচিত্র আকারে দেখতে চাই, তাহলে দেখেন এটা যদি শুধু ইংলিশ মনে করেন যে ইংলিশে ফেল মারছে এরা, আবার এটা যদি আপনি মনে করেন এরা বাংলায় ফেল মারছে, তাহলে এই যে ইংলিশের কিছু সংখ্যক আবার বাংলায় ফেল করছে, আবার বাংলার কিছু সংখ্যক ইংলিশে ফেল করছে, এরকম একটা কমন জোন। এরা হচ্ছে কয় পার্সেন্ট বলা আছে, যে উভয় বিষয়ে ফেল করছে যে 10%। তার মানে আমরা শুধু ইংলিশে যদি ফেল বের করতে চাই, শুধু ইংলিশে, তাহলে আমরা এই 10 বাদ দিয়ে দিব শুধু ইংলিশ বের করতে চাইলে। তাহলে অনলি ইংলিশ যদি আপনি বের করতে চান, ইংলিশে ফেল, সেটা 10 বাদ দিলে কত হবে, 20%। আবার শুধুমাত্র বাংলায় যদি আপনি দেখতে চান যে বাংলায় ফেল, এটা হলো ইংলিশে, পরেরটা হলো বাংলায়, শুধু বাংলায় ফেল, শুধু দেখেন এটা বাংলায় ফেল করছিল 20%, সেখান থেকে আমরা উভয় বিষয়ে ফেল করছে তাদের যদি বাদ দেই, তাহলে এই 20 থেকে 10 বাদ দিলে থাকবে 10%। তাহলে শুধু ইংলিশে, শুধু বাংলায় এবং উভয় বিষয়ে ফেল করছে কয় পার্সেন্ট, 10%। আমি দেখতে চাইতেছি শুধু ইংলিশ, শুধু বাংলা এবং শুধু উভয় বিষয়ে মোট ফেল কত, তাহলে মোট ফেল কিন্তু 40%, খেয়াল করেন। এখন এই যে ইংলিশ, বাংলা অথবা উভয়, এরকম মোট ফেল যদি 40% হয়, তাহলে মোট পাস কয় পার্সেন্ট বলেন তো, মোট পাস তাহলে 60%।
এখন 60% মানে কি, যদি 60 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, যে 60 জন শিক্ষার্থী যদি উভয় বিষয়ে পাশ করে থাকে তখন পরীক্ষার্থী ছিল কয়জন? 100 জন। অতএব একজন পরীক্ষার্থী যদি উভয় বিষয়ে পাশ করে থাকে তখন মোট পরীক্ষার্থী ছিল 100/60 জন। অতএব আমাদের দেখেন যে উভয় বিষয়ে যে 300 কিন্তু বলা আছে, যে উভয় বিষয়ে 300 জন পাশ করলে, তাহলে 300 জন যদি পাশ করে তাহলে উভয় বিষয়ে 300 জন পাশ করলে মোট পরীক্ষার্থী ছিল। তাহলে এখানে আমরা জানি, সেই ক্ষেত্রে শর্টকাট করতেছি, আপনারা ডিটেলস নোট করে নেবেন। এরপরে আমরা এটা কাটা দিতে পারি, 6 দিয়ে এটাকে কাটলে 5 হবে, তারপরে 500 কিন্তু হবে এটার অ্যান্সারে, অর্থাৎ ওই স্কুলের শিক্ষার্থী ছিল 500 জন। এই যে খ নম্বরটা হবে রাইট অ্যান্সার। 8 নম্বরের ম্যাথে ছিল যে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, ভালো কথা, এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। আসতে সময় তো বেশি লাগছে, যাইতে লাগছে 2 ঘন্টা কিন্তু আসতে লাগছে কিন্তু 4 ঘন্টা। কারণ কি, আসার সময় প্রতিকূলে আসছে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? এটা একদম যদি আপনি বুঝতে পারেন খুবই সহজ। আমি একটু ব্যাখ্যা করে বলি। দেখেন, এই যে ধরেন একটা নৌকা এখান থেকে শুরু করে, যে এটা একটা অবস্থান, এই অবস্থানে আসলো, এটা ধরেন এদিকে এদিকে স্রোত যাচ্ছে, তার মানে অনুকূলে, এটা ধরি আমরা হলো 5 মাইল, 5 মাইল ধরলাম আমরা, যে 5 মাইল দূরত্ব। এখন এতটুকু যাইতে, অনুকূলে যাইতে তার কয় ঘন্টা লাগছে বলেন তো? মাত্র 2 ঘন্টা। আবার প্রাথমিক অবস্থায় ফেরত আসছে কিন্তু, তার মানে এই জায়গায় যায় আবার কিন্তু ফেরত আসছে, প্রতিকূলে ফেরত আসছে, তার মানে আবার 5 মাইল আসছে, আবার 5 মাইল আসতে তার কয় ঘন্টা লাগছে? 4 ঘন্টা। তাহলে আমি দেখতে পাই যে অনুকূলে অনুকূলে 2 ঘন্টায় গেল 5 মাইল, আবার প্রতিকূলে প্রতিকূলে 4 ঘন্টায় 4 ঘন্টায় ফিরে আসলো 5 মাইল, কারণ দূরত্ব তো একই, এখান থেকে এখানে যেতে 5 মাইল, আবার এখান থেকে এখানে আসতেও তো ওই 5 মাইল, তার মানে যাইতে লাগে 2 ঘন্টা, আসতে লাগে 4 ঘন্টা, আর রাস্তা হলো 5 মাইল। তাহলে টোটাল 6 ঘন্টায় কিন্তু সে 10 মাইল কিন্তু আপ ডাউন করলো। এখন 6 ঘন্টায় 10 মাইল যদি আপ ডাউন করে, তাহলে প্রতি ঘন্টায় গড়ে কতটুকু বেগে এসে গেছে, এটা যদি বের করতে চাই, যে 6 ঘন্টায় যদি 10 মাইল যায়, তাহলে প্রতি ঘন্টায় বলতে 1 ঘন্টায় বের করলেই হবে। অতএব 1 ঘন্টায় তার বেগ হবে 10/6, অর্থাৎ এটাই তার গড় গতিবেগ হবে। তাহলে 6 দিয়ে আমরা 10কে যদি ভাগ করি, এখানে কাটাছাড়া করে নিতে পারি, এইটা 2 দিয়ে কাটলে হবে 3, এটা 2 দিয়ে কাটলে হবে 5, পরবর্তীতে আমরা 3 দিয়ে 5কে যদি ভাগ করি, তাহলে 3 × 3, বাকি থাকে কত বলেন তো? বাকি থাকে 2। তাহলে আমাদের রেজাল্ট আসবে 1, আর যেটা নিচে থাকে সেটা কিন্তু উপরে যায়, আর যেটা সবার সামনে থাকে সেটা সবার পরে বসে, অর্থাৎ 1, তারপরে সমস্ত 3/2, তাহলে 1/3 যে খ নাম্বারটা, এটা হবে কিন্তু রাইট অ্যান্সার। যদি আমার বোঝাতে এত সময় লাগলো, আপনাদের করতে কিন্তু একটু সময় লাগবে না, কেননা আপনি দেখবেন যে টোটাল আওয়ার লাগছে কয় ঘন্টা লাগছে? এত ঘন্টা। আর যাইতে আসতে কত মাইল তারা গেছে বলে? 10 মাইল। তাহলে গড় কত হবে? তাহলে যে 6 দিয়ে যদি আপনি 10কে ভাগ করেন, তাতে গড়টা চলে আসবে। 9 নম্বরের ম্যাথে ছিল হাফের শতকরা কত আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে হাফ এর বলতে গুণন দিতে পারি, এর শতকরা কত? শতকরা আমরা এক্স ধরি, এক্স। আচ্ছা, আমরা যেহেতু জানি না শতকরা কত কি হবে, উপরে 3 হবে, নিচে 4 হবে, এরকমটা হবে। পরবর্তীতে আমরা এটা কী লিখতে পারি? হাফ, আর আমরা জানি এক্স এক্স পার্সেন্টেজ থাকলে নিচে কি লেখা যায় বলেন তো? 100 সমান সমান, তাহলে 3/4 এরকমটা লিখলাম। এই লাইনটাকে পরবর্তীতে আমরা কীভাবে লিখতে পারি বলেন তো? এটা আমরা x/200 লিখতে পারি, সমান সমান 3/4 এরকমটা লিখতে পারি। আবার এই পাশে যেটা ভাগ আছে, ওই পাশে গেলে কী হবে বলেন তো? গুণন হয়ে যাবে। তার মানে আমরা লাইনটা x সমান সমান 3/4 × 200 এইভাবে লিখতে পারবো। পরবর্তীতে আমরা যদি এটা কাটাছেড়া করি, এটা 4×5 20, 5 বার যাবে, আর একটা 0, আর 3×5 15, তার মানে 150 হবে এটার রাইট অ্যান্সার। 150 যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 10 নম্বরের মেতে বলছে, দেখেন যে এম সংখ্যক সংখ্যার গড়। একটা মজার বিষয় হলো, যদি গড় দেওয়া থাকে তাহলে সেটা সমষ্টি বের করতে গেলে কিন্তু গুণন করা লাগে। যেমন আপনাকে যদি বলা হয় যে 3টি সংখ্যার গড় হইল 20, তাহলে 3টি সংখ্যার গড় দেওয়া হইলো 20, তাহলে 3টি সংখ্যার সমষ্টি যদি বের করতে চান, তাহলে 3টি সংখ্যার সমষ্টি কিন্তু ওই 3 দিয়ে গুণন হয়। তাহলে একইভাবে এম সংখ্যক সংখ্যার গড় যদি এ হয়, তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি হবে এই দুটো গুণন, এম আর এর গুণন হবে, তাহলে আমরা এ এম লিখতে পারি। একইভাবে এন সংখ্যক সংখ্যার গড় বি দেওয়া, তার মানে এন সংখ্যক সংখ্যার গড় যদি পি দেওয়া হয়, তাহলে মোট কত হবে? আমরা জানি যে মোট করলে ওই দুটো সংখ্যা গুণ করতে হয়, তাহলে বির সাথে এন এর গুণন হবে, তাহলে কি হবে? বিএন। তাহলে এম এর মোট হলো, এম সংখ্যক সংখ্যার মোট হলো এম, আর এন সংখ্যক সংখ্যার মোট হলো বিএন। এখন তাহলে টোটাল সংখ্যা কয়টা? টোটাল এম প্লাস এন, এতগুলা, আর তাদের সমষ্টি কত? এই দুটো যোগ করলে তাদের সমষ্টি। তখন আমরা যদি বলছে যে গড় হলো সবগুলো সংখ্যার গড় কত, তাহলে সবগুলো সংখ্যা কত? সবগুলো সংখ্যা হলো এম প্লাস এন, ওকে। আর তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হলো এম প্লাস বিএন, এটা হলো তাদের সমষ্টি।
ওকে, এখন সমষ্টিকে যদি যদি সমষ্টি দেওয়া থাকে তাকে যদি গড় বানাইতে চান, যেমন ধরেন আপনাকে বলা হলো যে 3টি সংখ্যার সমষ্টি হলো 60, সমষ্টি মানে মোট, তাহলে তাদের গড় কত? গড় করতে গেলে তাহলে 3 দ্বারা ভাগ করবেন। এখানেও তাহলে তাই, যে আমরা মোট, এটা যেহেতু সমষ্টি, সমষ্টিকে তাহলে আমরা ভাগ করব টোটাল সংখ্যা দিয়ে। টোটাল সংখ্যা কত? m প্লাস n। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে m প্লাস bn, m প্লাস bn আর m প্লাস n, এই যে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আমি অতি শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি আপনার উপকারে লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।